This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটাতে আমরা খুশি না। এটা পেয়ে কারো কোনো লাভই হচ্ছে না, চাকরি নেই তো কিছুই নেই। লক্ষ্মীর ভান্ডার চাই না, ১,৫০০ আমাদের কিছু হবে, চাকরি চাই। শুরু করছি ঠোটকাটা স্পেশাল। আপনি চাইছেন পাকা ছাদ, সরকার দিল প্লাস্টিকের ছাউনি, মানে আপনার মাথায়। পশ্চিমবঙ্গ সরকারের এই যে অন্তর্বর্তী বাজেট, মানে ভোট অন অ্যাকাউন্ট, এটা নিয়ে এর থেকে যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা আর কিছু হয় কি? আমার তো মনে পড়ছে না এরকম কিছু। চাকরির কোনো ঘোষণা নেই, আছে শুধু ভাতা, নতুন ভাতা, পুরনো ভাতা, বাড়তি ভাতা। দেখুন, হাঁড়িতে ভাত থাকে, আমাদের রাজ্য সরকারের হাঁড়িতে আছে ভাতা, শুধুই ভাতা। মহিলাদের কর্মসংস্থানের কোনো ঘোষণা নেই, মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারে বাড়তি ভাতা আছে। লক্ষ্মীর ভাণ্ডারে মাসে আরও 500 টাকা বরাদ্দ বৃদ্ধি, প্রতি মাসে 1,500 টাকা পাবেন মহিলারা, মানে যারা জেনারেল ক্যাটেগরি, এবং এসসি এসটি এই ক্যাটেগরিতে যারা পড়েন সেই মহিলারা পাবেন মাসে 1,700 টাকা। ভোটের আগে তর সয়নি সরকারের। এই মাস থেকেই, এই ফেব্রুয়ারি থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি ভাতা অ্যাকাউন্টে ঢুকে যাবে। সব সময় পরবর্তী অর্থবর্ষের খরচের জন্য বাজেট পেশ হয় বিধানসভায়, বাজেট বলুন বা ভোট অন অ্যাকাউন্ট বলুন। তাহলে বাজেটের ঘোষণা চলতি অর্থবর্ষেই কার্যকর হয় কি করে? তাই তো, মহিলাদের ভোট ব্যাংক সুনিশ্চিত করাই কি একমাত্র লক্ষ্য নয়? এটা দেখেছেন, বাজেটে বলে দেওয়া হয়েছে তো, যারা 1,000 পেত 1,500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। এটা কি কম হলো? আপনি জানেন এতে কত টাকা যায়? কেবলমাত্র লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা বৃদ্ধি ভোট ব্যাংকের জন্য যে করেছে প্রমাণিত। বিয়ে বাড়িতে এরকম হয়, হ্যাঁ, হবু শালীরা জুতো নিয়ে চলে যায় এবং তারপরে বলে তোমার গিয়ে জুতে লো প্যাসে দো। আইপ্যাকের বুদ্ধিতে মার্চের 1 তারিখে 500 টাকা ঢুকিয়ে দিতে হবে। তার কারণ হচ্ছে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে তখন তো আপনি দিতে পারবেন না। তার মানে আমি বাড়ালাম অথচ আমি দিতে পারলাম না, তার লাভটা কি হলো? ফলটা দিতে হলে দিতে হয়। আমরা বলে দিয়েছি কোন স্কিম কবে থেকে চালু হবে। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3,000 টাকা করে দেব। ও बिहार में 10,000 दिया था, उसका बाद बुलडोजर चलाया था। স্থায়ী চাকরির কোনো ঘোষণা নেই। সরকারি কর্মচারীরা পাবেন 4% অতিরিক্ত মহার্ঘ ভাতা, মানে ডিএ। অস্থায়ী চাকরিতে ভাতা দিয়ে খুশি রাখার চেষ্টা, মানে অস্থায়ী চাকরি এবং ভাতা খুশি রাখার চেষ্টা। পার্শ্ব শিক্ষকদের মাসে 1,000 টাকা ভাতা বৃদ্ধি। স্থায়ী চাকরির চেয়ে আন্দোলনের বেগুনি ঝড় তুলেছিলেন আশা কর্মীরা। তারা বলেছিলেন যে পারিশ্রমিক পাই। এই কয়েকদিন আগে কলকাতা, গোটা রাজ্য প্রায় অবরুদ্ধ হয়ে গিয়েছিল। সেই দাবি মানার পথেই হাঁটেনি সরকার। তাহলে কি মেনেছে? শুধু ঘোষণা করা হয়েছে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের 1,000 টাকা করে ভাতা বৃদ্ধি। সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশের জন্য 1,000 টাকা ভাতা বৃদ্ধি। ভোটের মুখে বেকারদের জন্য নতুন কর্মসূচি রাজ্যে আগে ছিল, তারপরে আবার সেটা এখন রিভাইভড হচ্ছে নতুন করে। মাধ্যমিক পাশ হলেই মাসে 1,500 টাকা ভাতা, মানে ভাতা ভাতা আর ভাতা। আপনাদের বেকার ভাতা দেব, কবে দেব? আগস্ট 2026-এ শুরু করব স্কিম। কিন্তু এই বাজেট আগস্টের বাজেট নয়, এই ভোট অন অ্যাকাউন্ট अप्रैल मई जून जुलाई। 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे। लेकिन उसको 5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे। जैसे বেকার বানিয়েছেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন সেই বেকারদের হাতে কাজ তুলে না দিয়ে বেকার ভাতা 1,500 টাকা, সেই বেকার যুবকটি বা যুবতীটি এই 1,500 টাকায় তার যে সংসার, সে সংসার কি চালাতে পারবে?
কে দেবে? রাজ্য সরকার। কবে থেকে দেবে? আগস্ট মাস থেকে দেবে। তখন কি এই সরকারটা থাকবে? এই সরকার থাকবেই না। এতক্ষণ যে ঘোষণাগুলো হয়েছে সেগুলো বললাম, এবার এগুলোর মানে বলবো, বিশ্লেষণ করব, অবশ্যই আপনাদের সঙ্গে নিয়ে কয়েকটা কথা বলি এবার। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ জানেন যে জনতার একটা বড় অংশ, আমি জনতা না বলে নির্বাচক বলবো, ইলেকটোরেট, তার একটা বড় অংশ ভাতা নীতির সঙ্গে মনে মনে সহমত। অর্থনীতির কথা ভুলে যান, নিজের ট্যাগ ভরলে মানুষের তাতে সায় থাকে, একটা বড় অংশের সায় থাকে, সবার থাকে তা বলছি না, কিন্তু একটা বড় অংশের থাকে এবং সেটা আছে। সুতরাং এই বড় অংশের জনতার দাবির সঙ্গে আপোষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ রাজনীতিকরা জানেন যে সরকার নিঃশর্তে ভাতা দিলে নেওয়ার লোকের কোনো অভাব নেই। হ্যাঁ, এটাই সত্যি যে কথা বলছিলাম, দেনা হোক দায় হোক কুছ পরোয়া নেই, ভাতা যুগ যুগ জিও। ভাতার বাড়তি টাকা কোথা থেকে আসবে সত্যি কি জনতা জানতে চায়? কতজন জানতে চায়? সত্যি কি জানতে চায়? আচ্ছা, জানতে চাইলেও সরকার কি সত্যি কথা বলে যে কোথা থেকে আসবে? সরকার কি সত্যি হিসেব দেয়? লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বাড়তি 15,000 কোটি টাকা সরকারকে খরচ করতে হবে, বেকার ভাতার জন্য খরচ করতে হবে 5,000 কোটি টাকা, তাও সরকার খরচ করছে, কারণ এই সরকার বারবার দেখেছে টাকা দিলে, ভাতা দিলে মানুষ লুফে নেয়, ভোট কমে না, ভোট উল্টে বাড়ে। আমরা এতটা ধার শোধ করেও এটা বাংলার মানুষের গর্ব করা উচিত। তো এত বঞ্চনা সত্ত্বেও আমরা আমাদের সাধ্য মতো আমাদের যতটুকু আমরা করতে পারি আমরা ততটুকুই বলি। অর্থাৎ যে অস্ত্র পরীক্ষিত অস্ত্র, যে অস্ত্র অতীতে ফল দিয়েছে বারবার, একবার নয় একাধিকবার, সেই অস্ত্রে শান দেওয়াই শ্রেয় বলে মনে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং মনে করেছেন মমতা। ভাতা নেব না বলে কজন? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন মাথায় বিপুল দেনার বোঝা নিয়েও তিনি ভাতা বৃদ্ধি করছেন। আসলে মমতা জানেন এ লড়াই তার বাঁচার লড়াই, তিনি তো নিজেই বলেছিলেন। আর একবার শোনাই, এই লড়াই আমাদের বাঁচার লড়াই, এই লড়াই আমাদের বাঁচার লড়াই, এই লড়াই আমাদের জিততে হবে। সহজ কথা, স্পষ্ট কথা, বাঁচতে গেলে, জিততে গেলে, বাঁচতে গেলে, জিততে গেলে এই বাড়তি ভাতার টাকা তাকে জোগাড় করতেই হবে। মাথার ওপর ঝুলছে বিজেপির প্রতিশ্রুতির খাড়া। শুভেন্দু অধিকারী তো আজও মনে করিয়ে দিয়েছেন যে বিজেপি সরকারে এলেই মাসে 3,000ই লক্ষ্মীর ভাণ্ডার, অর্থাৎ 3,000 টাকা হবে। খোদ অমিত শাহ এসে ঘোষণা করে গিয়েছিলেন, আমার মনে পড়ছে, বিজেপি পশ্চিমবঙ্গে এলে, যদি সরকারে আসে, তাহলে তৃণমূলের চালু করা এই সমস্ত কোনো প্রকল্প, যেগুলো সামাজিক সুরক্ষা প্রকল্প বলুন, এক কথায় যেগুলো জনমোহিনী প্রকল্প, সেগুলো বন্ধ হবে না। में बंगाल की जनता को यह अपप्रचार चल रहा है, इससे स्पष्ट रूप से भारतीय जनता पार्टी की ओर से कहना चाहता हूं कि भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद अभी की जो सरकार जो स्कीमों के नाम से जो कुछ भी चला रही है, एक भी स्कीम बंद नहीं होगा और हमारे घोषणा पत्र में हम जितने भी स्कीमें करेंगे उसको जमीन पर उतारेंगे। ये हमारा रिकॉर्ड है, ट्रैक रिकॉर्ड है देश भर में। রাজ্য বিজেপি নেতারা বলছিলেন একরকম, কিন্তু রাজ্য বিজেপি নেতারা যা বলছেন তাতে যে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সায় আছে সেটা বুঝিয়ে দিয়েছিলেন অমিত শাহ, স্পষ্ট, সেটা শোনালাম। দেখুন, 3,000 টাকা ভাতার এই প্রতিশ্রুতি, এটা কি কম বড় চাপ? মানে এখন যে সরকার আছে রাজ্যে তাদের কাছে, তাই আর তর সইল না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। যদি মহিলাদের একটা অংশ এই প্রতিশ্রুতি বিশ্বাস করে নেন, তাই ফেব্রুয়ারি থেকেই বেড়ে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। তবে অনেকেই বেসুরো, জানেন তো, যেমন মালদার সংখ্যালঘুরা, সেখানে সংখ্যালঘু মহিলারা খোলাখুলি বলছেন ভাতা না চাকরি চাই। এটাতে আমরা খুশি না, এটা পেয়ে কারো কোনো লাভই হচ্ছে না, চাকরি নেই তো, কিছুই নেই। লক্ষ্মীর ভাণ্ডার চাই না, 1,500 আমাদের কিছু হবে, চাকরি চাই। উত্তর দিনাজপুরের ইসলামপুরে বন্ধ স্কুল, মা বাবারা বলছেন ভাতা দিতে হবে না, স্কুল খুলুন।
আমার পেছনে দেখলে মনে হবে এটি ফসল বা জ্বালানি রাখার গুদাম ঘর, আসলে তা নয়, এটি একটি স্কুল। একটা সময় এখানে জোর কদমে পড়াশোনা হতো, ছাত্রছাত্রীদের আওয়াজ শোনা যেত, কিন্তু হঠাৎ করেই শিক্ষকের অভাবে এই স্কুল বন্ধ হয়ে গেল। এখানে কোথাও স্কুলের নামটুকু পর্যন্ত লেখা নেই। স্কুলটা এখন বন্ধ আছে, আমাদের শিক্ষকের অভাবে এখন বন্ধ আছে। চান লক্ষ্মীর ভান্ডার চান না ওই স্কুল চান? আমি স্কুল চাই। আচ্ছা, স্কুল পড়াশোনা করলে ভালো হয়, ছেলে মেয়ে ভালো হয়, ভালো করে পড়াশোনা করলে ভালো হবে না? লক্ষ্মীর ভান্ডারটা বড় না শিক্ষা বড়, কি বল? আমার শিক্ষা বড়। কোনটা বেশি জরুরি মনে হয়, লক্ষ্মীর ভান্ডার না শিক্ষা? শিক্ষা জরুরি হয় কিসের থেকে? এই বাচ্চাগুলোর জন্য। আর লক্ষ্মীর ভান্ডার? লক্ষ্মী ভান্ডার অত জরুরি নাই। কি বুঝলেন তাহলে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সাময়িক বা সাময়িকই নিয়ে ভাবছে, অর্থাৎ শর্ট টার্ম ভাবছে। এই যাত্রায় বেঁচে গেলেই হলো, এই রকম মানসিকতা, মানে এই ভোটে বেঁচে গেলেই হলো, আজকাল পরশু ভবিষ্যৎ নিয়ে কোনো ভাবনাই নেই। না হলে তো স্কুল খুলতো। আর রাজ্যের অর্থনীতি দেখুন, সেটা খায় না মাথায় দেয়, অনেকের কোনো চিন্তাই নেই। হ্যাঁ, আপনি বলবেন যে আপনারাই তো দেখাচ্ছেন, এই তো কিছু সচেতন মহিলা বলছেন ভাতা চাই না, আগে স্কুলটা খুলুক, বলছেন হয়তো, কিন্তু আমি এটাও স্বীকার করছি, আপনি যদি মাইক নিয়ে গোটা রাজ্য চষে ফেলেন, এমন মানুষের সংখ্যা হাতে গোনাই পাবেন। বাড়তি ভাতাই প্রমাণ করে যে সরকারের বাড়তি টাকা দেওয়ার সঙ্গতি আছে। বাড়তি ভাতা যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিতে পারছে, এবং সেটা এই ফেব্রুয়ারি মাস থেকেই, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গতি আছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বারবার বলে সঙ্গতি নেই, সঙ্গতি নেই, রাজকোষে টাকা নেই, মমতার সরকার যেখানে যেমন সেখানে তেমন। যা বলেছিলেন পরমহংস শ্রী রামকৃষ্ণ, যেখানে যেমন সেখানে তেমন। দেখুন, মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা তার পাশে বসে অমিত মিত্র, তিনি দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই রাজ্যে অর্থনৈতিক শৃঙ্খলা আনতে পেরেছে, আজকেই দাবি করেছেন। অথচ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আইনজীবীরা দেশের শীর্ষ আদালতে দাঁড়িয়ে কবুল করছেন এক ধাক্কায় বকেয়া ডিএ মেটাতে গেলে কর্মচারীদের বেতন দেওয়াটাই দুষ্কর হয়ে যাবে। 15 বছর সরকার চালিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সুপ্রিম কোর্টে তার রাজকোষের এই ছবিটা তুলে ধরেছে, যেটা আসল ছবি। ডিএ মামলায় হাত তুলে দিচ্ছে অর্থ সংকটে জর্জরিত সরকার। তাই তো রাজ্য সরকারের যে মূল আবেদনটা রয়েছে ডিএ মামলায়, রাজ্য সরকারের আইনজীবীরা কি বলেছেন, যে বিপুল টাকা বকেয়া আছে বলে বলা হচ্ছে, এটা যদি দিতে যাই তাহলে আমি বেতন দিতে পারবো না, এবং রাজ্যে একটা অর্থনৈতিক অব্যবস্থা তৈরি হয়ে যাবে। তার মানে কি? তার মানে সরকার দুহাত তুলে দিচ্ছে। সুপ্রিম কোর্ট আজ বলেছে 4 সদস্যের কমিটি রাজ্য সরকারের সঙ্গে কথা বলে বকেয়া দিয়ে দেওয়ার, মানে ওই যে 75 ভাগ, যেটা পরে দিলেও চলবে বা কবে দিতে হবে সেটা পরে ফিক্সড হবে, যা করবে দ্রুত করবে। কিন্তু এই কমিটিকে ঘিরেই মনে হচ্ছে সরকার আবার সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো নতুন পরিকল্পনা করছে। আমরা এখনো রায়ের কপি হাতে পাইনি, আমাদের স্টাডি করতে দিন। কারণ যে কমিটিটা রায়টা দিয়েছে তাতে 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর 1 জন ছিলেন ক্যাগের, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে, এবং ওরা তো মে মাস বলেছে। নির্লজ্জ সরকার আমরা দেখিনি আগে, এতবার কান মলে দিচ্ছে আদালত, কখনো হাইকোর্ট দিচ্ছে, কখনো সুপ্রিম কোর্ট দিচ্ছে। কান মলার পরেও দেখি ঠিক হচ্ছে না, শুধরোচ্ছে না কোনো রকম। আবার উকিলদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে অধিকারকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, মানুষের অধিকারকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। এবং ওরা তো মে মাস বলেছে। তার আগে আমাদের তো 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে, এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলবো। কান মুলে আদায় করবে, কান মুলে আদায় করবে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট বলেছে কমিটি গড়া হবে, সরকার বলছে কমিটি রায় দিয়েছে,
মুখ্যমন্ত্রী তো দেখছি ফিউচার টেন্সকে পাস্ট টেন্স বানিয়ে দিলেন, মানে যেটা ভবিষ্যৎকাল সেটাকেই উনি অতীতকাল বানিয়ে দিলেন। বললেন পাল্টা কমিটিও বানিয়েছেন। তবে কি বুঝিয়েই দিলেন যে কমিটিতে রাজ্য সরকারের সদস্য ঢোকাতে আবার আপিল করতে চলেছে সরকার? এমন কোনো সম্ভাবনা কি থাকছে? সরকারি কর্মচারীদের অধিকার দিতে নারাজ, অথচ সেই সরকারি ভাতা প্রত্যাশীদের কাছে এক বিরাট কল্পতরু বৃক্ষ। একই সরকার, দুই ক্ষেত্রে সম্পূর্ণ দুটি অবস্থান ভিন্ন এবং ভিন্ন দুটি রূপ। আসলে তত্ত্বটা কি জানেন? তত্ত্বটা হচ্ছে যেখান থেকে কিছু আসে সেখানে ঢালতে হয়, নিজেকে নিঃস্ব করে উজাড় করে বিলিয়ে দিতে হয়। এই ভাতাগুলোর ক্ষেত্রে বলছি আর কি। আর যেখান থেকে কিছু না এলেও ইভিএমে বড় চিন্তা নেই, সেখানে কিছু না দিলেই বা ক্ষতি কি? দাদুকে নাতির আক্ষেপের কাহিনী শুনেছেন? এক নাতির দাদুকে নিয়ে আক্ষেপের কাহিনী, এটা আছে, অনেকেই হয়তো জানেন, যারা জানেন না শুনুন। নাতি বলছে দাদু যদি উড়িয়ে পুড়িয়ে উড়নচণ্ডীর মতো কাজ না করে যেত, আজ তাহলে আমাদের সংসারটা বড়ই সুখের হতো। এই উড়নচণ্ডী দাদুকে নিয়ে এমন হাহুতাশ অনেক নাতির মুখেই শুনতে পাবেন। এটা কিন্তু একটা চিরকালীন কাহিনী। আজ থেকে অনেক বছর পর আজকের দিনের তৃণমূলের এই সরকারটাকে রাজ্যের ভাবি প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম সেই উড়নচণ্ডী দাদুর তকমা দেবে না তো? যদি দেয় উড়নচণ্ডী দাদুর তকমা, দিলে দেবে, তখন তো এরা থাকবে না, তখন মসনাদে যে থাকবে সে বুঝবে। তাই বলে কি ভবিষ্যতের কথা ভেবে বর্তমানের এই ভোটের লড়াইটা তাতে হেরে যাওয়া যায়? কি বলেন? করে যে আমাকে ভোট দাও তবে দেবো, নাহলে দেবো না। এটা তাহলে অধিকার হচ্ছে না, এটাকে এন্টাইটেলমেন্ট বলে, যে আমি তোমাকে কিছু একটা দেবো, যেমন পঞ্চায়েতের ত্রিপল দেবো কি দেবো না, তুমি আমার মিছিলে আসবে কি আসবে না। এটা মানুষের মর্যাদা হানি হয়। তার বদলে এটাকে অধিকার বোধ করতে হবে। বামপন্থীরা রাইট বেসড বলে। রাইট বেসড মানে হচ্ছে তোমাকে আইন করতে হবে, আইনটা করে লাগু করতে হবে। জানেন তো, প্রত্যেকবার কেন্দ্রীয় বাজেট পেশ করার আগে অর্থনৈতিক সমীক্ষা, যাকে আর্থিক সমীক্ষা বলে, তার একটা রিপোর্ট পেশ করা হয়, সমীক্ষা করা হয় প্রত্যেক অর্থবর্ষে, এবং সেটা পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কোথায় পেশ করেন? সংসদে পেশ করেন, এবারও হয়েছে। এই যে কেন্দ্রের অর্থনৈতিক সমীক্ষা, আর্থিক সমীক্ষা, সেখানে বলা হচ্ছে একটা বিরাট আশঙ্কার কথা, যে বিনা শর্তে যদি কেউ ভান্ডারের পর ভান্ডার দিয়েই যায়, মানে ডোল, বিনা শর্তে ভাতা পেয়ে কাজ করা ভুলে যাচ্ছে জনতার একটা অংশ। খুব হার্ড ট্রুথ, খুব হার্শ ট্রুথ। এটা শুধু বাংলার কথা বলছি না, এটা বাংলায় যতটা সত্য, এটা মহারাষ্ট্রে ততটা সত্য, এটা উত্তরপ্রদেশে ততটা সত্য, এটা অন্য রাজ্যেও ততটাই সত্য। মহিলাদের একটি অংশ, তারা স্কিল ডেভেলপ করতে চাইছেন না, আর ভাতা দিয়ে মমতা বলছেন আবার যদি সুযোগ পাই, অর্থাৎ সব যে সুযোগ পেতেই সেটাই তিনি খোলসা করে দিচ্ছেন। এবং একটা কথা এখানেও বলে রাখি, যদি শুধু মহিলাদের কথা বলছি না, শুধু মহিলাদের কথা বললে ভুল হবে। ইকোনমিক সার্ভেতে বলা হয়েছে, রিপোর্টে এটাও, যে ভাতা পেতে পেতে দীর্ঘকালীন ভিত্তিতে যদি কেউ ডোল পায়, ভাতা পায় উইদাউট এনি শর্ত, যে তুমি যেমন করে ভাতা নাও তোমার মতো করে খরচ করো। বিহারে যেটা দেওয়া হয়েছে ওটা কিন্তু শর্তাধীন। তুমি যে টাকাটা 10,000 পাচ্ছ, সেটা নিয়ে ব্যবসা বা কিছু একটা করে দেখাতে হবে যে তুমি কিছু প্রডিউস করছো, তুমি নিজেকে দাঁড় করাচ্ছ। অন্য রাজ্যে কিন্তু তা হচ্ছে না। ফলে পার্থক্যটা হচ্ছে এইভাবে ভাতা নিতে নিতে একটা সময় সমাজের একটা অংশ অলস হয়ে পড়তে পারে, সেটা বলা হয়েছে এই রিপোর্টে। এবং সে যদি স্কিল ডেভেলপ করে কাজ করতে না বেরোয়, যদি হাতে পরিশ্রম করে উপার্জনের ক্ষমতা যদি সে তৈরি না করে, তখন কিন্তু দেশেরই রাজস্ব কমে যাবে, রাজ্যেরও রাজস্ব কমে যাবে। এটা কিন্তু একটা বিপদের দিক। আমি আশা করি মানুষ আমাদের উপর ভরসা রাখবেন। আবার যদি কখনো সুযোগ হয় আবার ভাগ করে দেব। আমাদের সবটাই তো মানুষকে কেন্দ্র করে, তারা ভালো থাকলে তবে আমরা ভালো থাকি। আচ্ছা, কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়? কবির সুমনের এই গানটা আজ ভীষণ মনে পড়ছে। কেন জানেন তো? একটা ভিন্ন প্রসঙ্গে আজকে প্রশ্ন করতে ইচ্ছে করছে, প্রদেশ কংগ্রেসকে কি এখন পথিক বলা যায় বা একলা পথিক বলা যায়? তার কারণ বিধানসভা নির্বাচনের আগে হাইকমান্ডের সামনে বসে প্রদেশ কংগ্রেস একলা চলার সিদ্ধান্ত নিয়েছে। বামের সঙ্গে বন্ধুত্বে ছেদ পড়ে গেল, বামের সঙ্গে বন্ধুত্বে ইতি। অবশ্য কভি খুশি কভি গম এরকমই চলছিল, কিন্তু এখন তো মনে হচ্ছে অফিসিয়ালি ইতি টেনে দিল কংগ্রেস। কে জানে সামনে কেরলের নির্বাচন আছে বলেই কিনা এই সিদ্ধান্ত নিলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গেরা।
टोटल लीडरशिप का कलेक्टिव व्यू ये था कि इस बार बंगाल में वर्कर्स, जनरल आवाम भी और हमारा काडर भी चाहता है कि हम इस बार वेस्ट बंगाल में अकेले 294 सीटों पर चुनाव लड़ेंगे, क्योंकि ये इतिहाद जोट करने से कभी लेफ्ट कभी दूसरी पार्टी, उसकी वजह से कहीं ना कहीं नीचे हमारा जो काडर है, जो फ्लैग वियरर है, वो कहीं ना कहीं डाउन हुआ है। तो इस बार सारे लीडरों का ये मन था, उनने लीडरशिप को बताया और लीडरशिप ने भी अपना एक फाइनल व्यू यही दिया कि जो स्टेट लीडरशिप का जो सोच है, स्टेट लीडरशिप का जो अपना जो राय है, तो हम भी स्टेट लीडरशिप के इस व्यू को इनके ऊपर ही छोड़ देते हैं। जो स्टेट यूनिट वहां मुनासिब समझेगा उस तरह से अपना आने वाले चुनाव की तैयारी कर सकता है। মুর্শিদাবাদে কংগ্রেস তার নিজের ক্ষমতায় একা লড়তে পারে, এখানে কোনো ভুল নাই। তার মানে এটা নয় যে কারোর সঙ্গে আমি আন্ডারস্ট্যান্ডিং এর বিরুদ্ধে কথা বলছি, কিন্তু আমি সার্বিক পরিস্থিতি যারা বিচার বিশ্লেষণ করে তাদের যে অবজারভেশন, আমি একজন কর্মী হিসাবে সেটা তো মানতে হবে আমাকে, তাই আমি একা লড়ার পক্ষে। কংগ্রেস উইল বি গোয়িং অ্যালোন, দের ইজ নো হেজিটেন্সি অন ইট, বাট সো ফার অ্যাজ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইজ কনসার্ন, মুর্শিদাবাদ জেলায় কমসে কম আমরা আগেও বলেছি, আজও বলছি, আমরা নিশ্চয়ই একা লড়তে পারি। আমরা তো একা একা লড়েছি ওখানে, আজ না বহুদিন ধরে একা একা লড়েছি, লড়তে পারি আমরা। তার মানে এটা নয় যে আমি একা লড়তে চাইছি বা আর কিছু মানছি না, সেটা নয়। কিন্তু দেখুন, 15 বছরের তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির এবং অপশাসনের অভিযোগ এখন মহীরুহ, মানে বিরাট অভিযোগ। সেটা দুর্নীতির গাছটাই এখন তাল গাছ, মানে বটবৃক্ষের মতো হয়ে গেছে, বিরোধীরা তাই বলে। তাই 2011-র পরে এ রাজ্যে ফের তৃণমূলের হাত ধরলে কংগ্রেসকে ওই দুর্নীতির দায় নিতে হতো, শেয়ার করতে হতো, তাই তো? বন্ধুর দায় তো নিতেই হতো। আবার সিপিএমের সঙ্গে গেলে বাম জমানায় অত্যাচারের যে কাহিনী তৃণমূল এবং বিজেপি নেতাদের মুখে মুখে ফিরত, একটা সময় সেই কাহিনী উঠেও ছিল যে কংগ্রেস কী করে জোটটা করলো বামেদের সঙ্গে। কট্টর কংগ্রেস সমর্থকরা তারা মুখ ফেরাতেন। তাছাড়া 1977-এ এই রাজ্যের ক্ষমতা থেকে সেই যে কংগ্রেস গেছে, এককভাবে আর কোনোদিন সরকারে আসতে পারেনি। তাই সিদ্ধার্থ শঙ্কর রায় জমানায় কি কি হয়েছিল সেই ইতিহাস এই প্রজন্ম প্রায় বিস্মৃত। এই প্রজন্মের অনেকেই হয়তো জানেন না, হয়তো কেন জানেনই না। সে কথা মনে করেই কি শূন্য থেকে শুরু করার মানসিকতা নিয়ে ভোটের ময়দানে নামতে চলেছে কংগ্রেস। একই সঙ্গে আর একটা কথাও বলে দিই, কেউ যদি তার দুটো পা দুর্বল বলে কোনো একটা বন্ধুর কাঁধে ভর দিয়ে বছরের পর বছর চলে, তাহলে সেই ব্যক্তি কোনোদিনই বুঝতে পারবে না যে তার দুটো পা সত্যি কতটা দুর্বল। একটা সময় কংগ্রেস যখন সিপিএম এর হাত ধরেছিল, সেটাই আমাদের কাছে বিস্ময়কর ছিল, কারণ এই সিপিএম এর অপশাসন, সিপিএম এর সন্ত্রাস, বিপুল সংখ্যক তখন অবিভক্ত কংগ্রেস কর্মীদের হত্যা, পরবর্তীকালে তো তৃণমূল কংগ্রেসের জন্ম। তো কংগ্রেস কি করে সিপিএম এর হাত ধরেছিল এবং সিপিএম নিজেদের অস্তিত্বের সংকটে কংগ্রেসকে ব্যবহার করত, তো এটাই ছিল বিস্ময়কর। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে ওরা সারা দেশ থেকে আলোচনা করেছেন, বহু বছর পর 294টা আসনে ওরা লড়বেন। সাধারণভাবে বামপন্থী মানুষ খানিকটা হয়তো চাইছিলেনও বটে এই হাফাটেড কংগ্রেসকে নিয়ে লড়াইয়ের মানে কি আছে, আছে কিন্তু নেই, আছে কিন্তু নেই, আছে কিন্তু নেই। কংগ্রেস আলাদা করে দাঁড়াতে চাইছে, তাতে অন্তত একটা বড় অংশের মানুষ, বিশেষ করে বামপন্থী, তারা যেন একটু বোধহয় ভরসা পাচ্ছে। কংগ্রেসকে অক্সিজেন দিয়েছে কে সেটা দেখুন। আর যারা কংগ্রেসের প্রেমে গদগদ হচ্ছিল যে বামপন্থীরা, তারা কি বলবে এখন তাদের জিজ্ঞাসা করুন। আমি তো গোড়া থেকে বলেছি, ফরওয়ার্ড ব্লক গোড়া থেকে বলেছে কংগ্রেসের সঙ্গে জোট করা অর্থহীন। সাধারণ মানুষের জন্য যদি আমরা লড়াই সংগ্রাম করি, সাধারণ মানুষের যারা অর্থনৈতিক দিক থেকে শত্রু, তাদের সঙ্গে জোট হয়।